নমস্কার, দেখছেন বিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের আয়োজনে বিপি আনন্দে বাংলা শিক্ষা ক্লাসরুমে আরো একবার রাজ্যের সমস্ত পড়ুয়াকে স্বাগত জানাই। প্রত্যেক দিনের মতো আজও ঘড়ির কাঁটা বলছে সকাল 10টার। আমরা পৌঁছে গিয়েছি আজ তোমাদের বিষয় তোমরা জানো, ভূগোল। নবম শ্রেণীর জন্য ভূগোলের বিষয়ে গ্রহরূপে পৃথিবী। গত সপ্তাহে কিন্তু আমরা এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের সঙ্গে যারা ছিলেন তারা কিন্তু একেবারে তোমাদের গোটা টপিকটার উপরে বিস্তারিত আলোচনা করেছিলেন। তোমরা ফোন করেছিলে, প্রশ্ন পাঠিয়েছিলে এবং দ্বাদশ শ্রেণীর জন্য জিওমরফিক প্রসেস, এক্সোজিনিয়াস প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস এই নিয়ে আমরা আলোচনা করব সকাল 10:30টায়। আজকে কিন্তু একেবারেই তোমাদের জন্য ডাউট ক্লিয়ারিং এর ক্লাস। গত সপ্তাহে যা যা পড়া হয়েছে সেইটা তোমরা অবশ্যই নিশ্চয়ই পড়ে ফেলেছো এবং সেই সংক্রান্ত তোমাদের কিছু প্রশ্ন যা তোমরা ইতিমধ্যেই আমাদের পাঠিয়েছো। আর যা যা প্রশ্ন তোমাদের রয়েছে, আমাদের ফোন নাম্বার তো তোমরা জানোই, 24605572 or 73। সরাসরি ফোন করো, স্যাররা আমাদের সঙ্গে রয়েছেন, তোমাদের প্রশ্নের উত্তর স্যারেরা দেবেন। তাহলে আজকে এই ডাউট ক্লিয়ারিং ক্লাসের প্রথমে আমি স্যারদের সঙ্গে আলাপ করিয়ে দিই আরো একবার। আমার সঙ্গে রয়েছেন অম্লান মজুমদার, পাইকপাড়া রাজা মনীন্দ্র মেমোরিয়াল হাই স্কুলের শিক্ষক, রয়েছেন পার্থ ভট্টাচার্য, ভাটপাড়া হাই স্কুলের শিক্ষক, রয়েছেন ডক্টর সুজীব কর, গণিপুর শীতলা হাই স্কুলের শিক্ষক, এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া জেলা স্কুল থেকে রয়েছেন প্রশান্ত গড়াই। স্যার, আপনাকে স্বাগত জানাই। আমি আসবো একেবারে প্রথমেই, বরং যে প্রশ্ন তোমরা পাঠিয়েছো তোমাদের প্রশ্ন দিয়ে শুরু করি, কারণ চ্যাপ্টার যেহেতু আমাদের পুরো পড়া হয়ে গিয়েছে। ঐশী মণ্ডল, দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যা মন্দির, বীরভূম থেকে প্রশ্ন পাঠিয়েছে। ঐশী জানতে চেয়েছে দিগন্ত রেখাকে সব সময় গোলাকার মনে হয় কেন? আমি পার্থ স্যারের কাছে প্রথমেই চলে আসবো। স্যার, প্রথমে আমাদের জানা দরকার দিগন্ত কি। আমরা যদি কোনো খোলা মাঠে উন্মুক্ত প্রান্তরে দাঁড়াই তখন দেখব যে আকাশটা যেন চক্রাকারে পুরো ছাতার মতো মূল ভূখণ্ডের সঙ্গে যেন মিশে গেছে, ভূপৃষ্ঠের সঙ্গে মিশে গেছে। তো দিগন্তটাকে আমরা যেদিকেই তাকাই সেটাকে কিন্তু গোলাকার লাগে। আকাশ এবং পৃথিবীর যে আপাত মিলনস্থল, এমনিতে তো মেলেনি, কিন্তু এই যে আপাত মিলনস্থল মনে হচ্ছে মিলেছে, এই এইটাকেই আমরা দিগন্ত বলি। দিগন্তকে আমরা যখন নিচে থাকছি, একদম ভূপৃষ্ঠে থাকছি, তখন আমাদের দৃষ্টিশক্তির প্রসারতা তো কম, সে বিভিন্ন জায়গায় বাধা পাচ্ছে। সেক্ষেত্রে আমরা দিগন্তকে অনেকটা অল্প জায়গায় দেখতে পাচ্ছি, কিন্তু সেটা গোলাকার দেখছি। দিগন্ত প্রকৃতপক্ষে একটা বৃত্ত, আমাদের চোখটাই কিন্তু এর কেন্দ্র। এবার আমরা যখন কোনো উঁচু বাড়িতে উঠছি, কোনো মাল্টিস্টোরিড বিল্ডিংয়ে উঠে যাচ্ছি, তখনও কিন্তু দিগন্তের পরিধিটা বেড়ে গেল, অনেক বেশি দেখতে পাচ্ছি, কিন্তু এর আকারটা তখনও গোলাকারই দেখছি। এরপরে আমরা যদি এরোপ্লেনে ভ্রমণ করি তখন জানলা দিয়ে দেখবো যে অনেক বেশি দূর দেখতে পাচ্ছি, দিগন্তটা অনেক বেশি বেড়ে গেছে, প্রচুর জায়গা দেখতে পাচ্ছি একসঙ্গে, কিন্তু এটাকে তখনও গোলাকার লাগছে। তা দিগন্ত আমরা তখন দেখতে পাচ্ছি, আমরা যদি নিচে ভূপৃষ্ঠে থাকি তখনও গোলাকার লাগছে, যদি কোনো মাল্টিস্টোরি বিল্ডিং উঁচু কোনো জায়গায় উঠি সেখান থেকেও গোলাকার লাগে, কিন্তু পরিধিটা বেড়ে যায়। এরোপ্লেনে চড়ে যখন ওপরে উঠছি তখনও কিন্তু একে গোলাকার লাগে। এর একটাই কারণ, পৃথিবীর আকার গোলাকার বলেই দিগন্তকে সর্বদাই গোলাকার লাগে। পৃথিবীর আকার গোল না হয়ে চ্যাপ্টা বা লম্বা বা অন্য কোনো আকৃতি বিশিষ্ট হতো, একবার ঘটনাক্রমে হয়তো গোলাকার দেখা যেত দিগন্তকে, কিন্তু বারবার দিগন্তের পরিধি বেড়ে সেই দিগন্তের আকৃতিটাকে গোলাকার কখনোই লাগতো না। অর্থাৎ পৃথিবী যে গোলাকার তার একটা প্রমাণ স্বরূপ আমরা বলতে পারি যে সেই জন্যই দিগন্ত রেখাটা গোলাকৃতি, পৃথিবীর গোলাকৃতির প্রমাণ হিসেবে এটাকে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে আমরা ব্যবহার করতে পারি। বেশ, আমরা বরং পরের প্রশ্ন দেখি। পায়েল সেন, ঘাট রাঙামাটি হাই স্কুল, পুরুলিয়া থেকে যে প্রশ্ন পাঠিয়েছে, পৃথিবীর আকৃতি নির্ধারণে মাধ্যাকর্ষণ শক্তি ও কেন্দ্র বহির্মুখী শক্তির ভূমিকা কতখানি? ডক্টর কর। হ্যাঁ, তোমরা একটা জিনিস খেয়াল করবে, আমরা যে পৃথিবীটাকে দেখি, এটা আগের দিনই আমরা আলোচনার সময় বলেছিলাম যে পৃথিবী আলটিমেটলি সৃষ্টির আদি অবস্থা থেকেই আবর্তিত হচ্ছে। প্রথমে ছিল গ্যাসিয়াস অবস্থায়, তারপরে আস্তে 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 সেটা ধীরে ধীরে কঠিন হতে শুরু করেছে, এবং এই আবর্তনটা কিন্তু প্রথম থেকে এখনো পর্যন্ত একইভাবে চলছে। এবং গ্যাস থেকে তরল, তরল থেকে কঠিন, এই যে ফেজগুলো পরপর চেঞ্জ করেছে, ফেজগুলো চেঞ্জ করার ফলে যখন সে আবর্তিত হতে থাকে তখন সেই কোনো একটা আবর্তনশীল বস্তুর ক্ষেত্রে দু ধরনের শক্তি কাজ করে। সেটা আমি একটা ছবিতে দেখাচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধে হবে। প্রথমে দেখো, মাঝখানে আছে সূর্য এবং তার নির্দিষ্ট কক্ষ বরাবর পৃথিবী আবর্তিত হচ্ছে এবং সেটা নির্দিষ্ট অক্ষের চতুর্দিকে। পৃথিবী যখন আবর্তিত হয় আমরা স্বাভাবিকভাবে একটা কথাই বলি যে পৃথিবী লাট্টুর মতো পাক খাচ্ছে, কিন্তু ঠিক লাট্টুর মতো নয়। পৃথিবীর একটা কৌণিক বিক্ষেপণ আছে, অর্থাৎ থ্রো করে নিজেকে।
দক্ষিণ পশ্চিম থেকে উত্তর পূর্ব দিকে সে নিজেকে থ্রো করে, এবং এই থ্রো করার ফলে পৃথিবীর মেরু অঞ্চল থেকে মাস সবসময় নিরক্ষীয় অঞ্চলের দিকে টেনে চলে আসে। এবারে এই বিষয়টাকে যদি আমরা আরো সুন্দর করে ছবিতে আঁকি তাহলে দেখলে বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই অবস্থা। সেখান থেকে যদি আমরা পৃথিবীর একটা গোলীয় রূপের কথা ভাবি, প্রথমে আমরা গোলীয় রূপটার কথাই ভাবি। পৃথিবী একটা গোলীয় অবস্থা, সেখান থেকে আস্তে 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 কি দেখা যাচ্ছে, পৃথিবীর মধ্যবর্তী স্থানটা স্ফীত হয়ে যাচ্ছে। এবারে দেখো, এইটাকে আমরা বলছি পৃথিবীর নিরক্ষরেখা, এবং এটাকে বলা হচ্ছে মোটামুটিভাবে পৃথিবীর ভরকেন্দ্র। এইখান থেকে যখনই বহির্মুখী শক্তি কাজ করতে থাকে আমরা এটাকে বলে থাকি কোরিওলিস ডিফ্লেকশন বা কেন্দ্র বহির্মুখী শক্তি। তখনই মেরু অঞ্চল থেকে একটা শক্তি কিন্তু প্রতিনিয়ত পৃথিবীর কেন্দ্রের দিকে আকর্ষিত হয়। আমরা এটাকে বলে থাকি অভিকর্ষজ ত্বরণ। কোশ্চেনটা মনে হয় করে ফেলেছে মাধ্যাকর্ষণ, কিন্তু অ্যাকচুয়ালি অভিকর্ষজ ত্বরণ। এবারে ন্যাচারালি যেটা হচ্ছে কি, কেন্দ্র বহির্মুখী শক্তিটা তাকে ঠেলে বাইরের দিকে বার করে দেওয়ার চেষ্টা করছে, আর কেন্দ্রাতিক মানে মেরু অঞ্চল থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে একটা শক্তি ধীরে ধীরে পৃথিবীর কেন্দ্রের দিকে এগিয়ে আসছে, এবং এর ফলে এই মেরু অঞ্চল থেকে শক্তিটা টেনে নিচ্ছে মাসকে, নিরক্ষীয় অঞ্চল থেকে বিকর্ষণ বল তাকে ঠেলে বোথ সাইডের দিকে সরিয়ে দিচ্ছে। এবং আরও উল্লেখযোগ্য পৃথিবীর ক্ষেত্রে, এক্ষেত্রে একটু বলি যে কেন ডিস্টরশনটা এলো তাহলে, কারণ তরল থেকে কঠিন হয়েছে, এবং সেই তরল থেকে কঠিন হওয়ার সময় সেখানে তো একটা ইউনিফর্মিটি থাকা উচিত ছিল। কিন্তু পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি মেজারমেন্ট করি, পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলেই পৃথিবীর বিক্ষেপণ বল সবচেয়ে বেশি, কিন্তু নিরক্ষরেখার বহিস্থ প্রান্তে যদি আমরা দেখি তাহলে সেখানে কিন্তু দেখা যাবে বিক্ষেপণ বলের ইম্প্যাক্ট হচ্ছে 0। তাহলে বিক্ষেপণ বলটা গেল কোথায়? কেন্দ্র থেকে সৃষ্টি হলো, কেন্দ্র থেকে বাইরের দিকে ঠেলে বার করে দেওয়ার চেষ্টা করছে, পৃথিবীর আকৃতিকে চেঞ্জ করে দিল, অথচ সেই বলটাকে আমরা এখানে এসে দেখছি 0। তাহলে বলটা গেল কোথায়? বলটা গেল অ্যাকচুয়ালি 66.5 ডিগ্রি উত্তর দিকে এবং 66.5 ডিগ্রি দক্ষিণ দিকে। এবং পৃথিবীর এই 66.5 ডিগ্রিতে যাওয়ার মূল যে বৈশিষ্ট্যটা, সেটা হচ্ছে যদি আমরা পৃথিবীর প্রকৃত চেহারার পরিপ্রেক্ষিতে 66.5 ডিগ্রি উত্তর এবং 66.5 ডিগ্রি দক্ষিণ এই দুটোকে যদি কানেক্ট করাই, তাহলে দেখা যাবে কিন্তু নিরক্ষীয় অঞ্চলে পৃথিবীর যে ব্যাসার্ধ তার তুলনায় কিন্তু ওই ব্যাসার্ধটা অ্যাঙ্গুলার পজিশনের জন্য কম্পারেটিভলি বেশি, এবং সেই কারণের জন্য ন্যাচারালি নিরক্ষীয় অঞ্চল থেকে সৃষ্ট বল কৌণিকভাবে 66.5 ডিগ্রি উত্তর দিকে এবং কৌণিকভাবে 66.5 ডিগ্রি দক্ষিণ দিকে বিক্ষিপ্ত হয়ে যায়। এবং আজকে আমরা যে পৃথিবীর শেপটাকে দেখছি অভিগত উপবৃত্তাকার, তার কারণটা ওই হলো এই 66.5 ডিগ্রি কৌণিক মানে যখন সে তাকে ঠেলে পাঠিয়ে দিচ্ছে, তখনই ধীরে ধীরে মেরু অঞ্চল থেকে মাসটাকে আস্তে 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 টেনে এসে নিচের দিকে নামিয়ে দিচ্ছে। ফলে ন্যাচারালি মেরু অঞ্চল থেকে অভিকর্ষজ ত্বরণ পদার্থকে টেনে নিচের দিকে নামাচ্ছে, আর নিরক্ষীয় অঞ্চল থেকে বিকর্ষণ শক্তি তাকে ঠেলে বাইরের দিকে বার করে দিচ্ছে। এটাই হচ্ছে মূল কারণটা। বেশ, আমাদের সঙ্গে এই মুহূর্তে পুরুলিয়া থেকে স্বর্ণদীপ বোস রয়েছে টেলিফোন লাইনে। বলো স্বর্ণদীপ। হ্যাঁ, আমার প্রশ্ন হলো সৌরজগতের বহিঃস্থ গ্রহগুলির বৈশিষ্ট্য লেখো। স্যার, হ্যাঁ, যেটা ব্যাপারটা বলি শোনো, ব্যাপারটা হচ্ছে আমরা আগের দিনে বহিঃস্থ গ্রহ সম্পর্কে ডিটেলস কথাগুলো বলেছি। তার কারণটা হচ্ছে এটা মূলত একটা ম্যাগনেটিক ফিল্ড। এই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে মূলত যদি আমরা 8খানা গ্রহ দেখি পৃথিবীতে, সৌরজগতে, তাহলে আমরা যেটা পাবো 4টে গ্রহ মূলত হচ্ছে অন্তস্থ অবস্থার মধ্যে আছে, বাকি 4টে গ্রহ কিন্তু বহিঃস্থ অবস্থার মধ্যে আছে। এবারে যেটা বহিঃস্থ অবস্থার মধ্যে আছে তাদের কিন্তু যে রোটেশনাল যে পথগুলো, সেই পাথগুলো কিন্তু বিভিন্ন সময় আস্তে আস্তে পরিবর্তিত হয়, কারণ ম্যাগনেটিক লিনিয়েশনের প্রকৃতিটা পরিবর্তিত হয়ে যায়। অর্থাৎ আজকে আমরা যেটাকে আমরা বলি মহাকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি, সেই শক্তিটার বৈশিষ্ট্যটাই হচ্ছে পৃথিবী যেমন সূর্যকে টানছে, তেমনি সূর্যও কিন্তু পৃথিবীকে টানছে, এবং যার ফলে আলটিমেটলি তারা যখন রোটেট করতে থাকে, তারা যখন সূর্যের চতুর্দিকে প্রদক্ষিণ করতে থাকে, তারা কিন্তু কখনো তাদের নিজের পথ থেকে সরে যেতে পারে না, তারা কিন্তু নির্দিষ্ট পথটাকেই ফলো করে। ফলে যখনই সেটা বহিঃস্থ অবস্থার মধ্যে চলে গেল, তখনই কিন্তু তাদের কক্ষগত বিচ্যুতি ঘটতে পারে।
দ্বিতীয় বৈশিষ্ট্যটা কি, যেহেতু সূর্যের সঠিক আকর্ষণ অর্থাৎ ম্যাগনেটিক ফিল্ডের থেকে একটু বাইরের দিকে অবস্থান করছে, তাই এদের মধ্যে কিন্তু উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভ্যান অ্যালেন যে বিকিরণ, সেই ভ্যান অ্যালেন বিকিরণের ক্ষেত্রে এরা কিন্তু গুরুত্ব সহকারে অন্যান্য গ্রহগুলোর যা ইম্প্যাক্ট, সেই ইম্প্যাক্টটা এদের মধ্যে কিন্তু আসবে না। এবারে ন্যাচারালি কিন্তু আমরা এই জায়গাতে একটু ভ্যান অ্যালেন বিকিরণটা কি একটু বলে নেব। সেই জায়গাটা কি, ধরুন এইটা আমাদের পৃথিবী, পৃথিবীর উত্তর এবং দক্ষিণ মেরু, নর্থ এবং সাউথ। তোমরা জানো দণ্ডচুম্বকের দুটো পোল থাকে, নর্থ পোল এবং সাউথ পোল। এবারে ন্যাচারালি যখন এরা কাজ করে তখন এই দণ্ডচুম্বকের বাইরের দিক থেকে বিকিরণটা কাজ করতে শুরু করে। আমরা এই যে বিকিরিত হচ্ছে পদ্ধতিটা, এইটাকে বলছি অ্যাকচুয়ালি কিন্তু ভ্যান অ্যালেন বিকিরণ, বেশ। এবং এটা একটা নির্দিষ্ট জোন। সূর্যেরও কিন্তু ঠিক একইভাবে এই বিকিরণ আছে, পৃথিবীরও এই বিকিরণ আছে, এবং এরা প্রত্যেকে এই বিকিরিত শক্তির দ্বারা একে অন্যের সাথে কিন্তু সম্পর্কিত। সেই জন্য মহাশূন্যে এই প্রত্যেকটা গ্রহ নক্ষত্র অদ্ভুতভাবে একটা আকর্ষণের মধ্যে ছড়িয়ে আছে, এবং তারা আছে বলেই আলটিমেটলি কিন্তু তাদের নিজস্ব একটা টান আছে, তাদের গতিবেগের একটা স্থিরতা আছে, কিন্তু বাকি যেগুলো বহিস্থ গ্রহ তাদের ক্ষেত্রে এইটার ক্ষেত্রে বেশ খানিকটা বিচ্যুতি দেখা যায়। বেশ। হ্যাঁ স্যার। আচ্ছা, একটু অ্যাড করি স্যার, যেটা বলেছেন তার সঙ্গে জাস্ট একটু অ্যাড করা, যে বহিস্থ গ্রহ যেগুলো, সেগুলো অন্তস্থ গ্রহের তুলনায় কিন্তু আকৃতিতে অনেক বড়। এগুলোকে গ্যাস জায়ান্টস বলা হয়, তার কারণ এদের যে বায়ুমণ্ডল তাতে হাইড্রোজেন, হিলিয়াম, অ্যামোনিয়া এবং মিথেন এই জাতীয় গ্যাসগুলোর আধিক্য দেখা যায়, এবং এগুলো আকৃতিতে অনেক বড় অন্তস্থ গ্রহগুলির থেকে। আচ্ছা। এবং এগুলোতে স্বাভাবিকভাবেই আমাদের পৃথিবীতে যেমন প্রাণ আছে এগুলোতে নেই, বা অন্য আর কোনো গ্রহতেই নেই। এগুলোই ওদের মূল বৈশিষ্ট্য। আমাদের সঙ্গে টেলিফোনে এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে রয়েছে মোহাম্মদ তাহির ইসলাম। বলো বলো তাহির, শুনতে পাচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে, সৌর পরিবারে এত গ্রহ উপগ্রহ, হ্যাঁ। গ্রহাণু ইত্যাদি থাকতে কেন একমাত্র পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ সৃষ্টি হয়েছে? বেশ তাহির, তুমি শুনতে থাকো, এই সংক্রান্ত প্রশ্ন আমাদের কাছে আছে, আমরা এরপরে সেই প্রশ্নে আসবো, তোমার প্রশ্নে তুমি শুনতে থাকো। আমি বরং দেখিনি শুভজিৎ হালদার কি প্রশ্ন আমাদের পাঠিয়েছে অক্রুমণি করোনেশন ইনস্টিটিউশন থেকে। শুভজিৎ জানতে চেয়েছে পৃথিবীর আকৃতি অভিগত গোলক হওয়ার কারণ কি। আমি পার্থ স্যারের কাছে জানতে চাইবো। আচ্ছা, এই একটু আগেই সুদীপ স্যার এই ব্যাপারটাই অনেকটাই আলোচনা করেছেন। তো আমি খুব সহজ করে ব্যাপারটাকে একটু বুঝিয়ে দিই। পৃথিবীর জন্ম মুহূর্তে ছিল একটা উত্তপ্ত গ্যাসীয় পিণ্ড, সেখান থেকে তাপ বিকিরণ করে আস্তে আস্তে তরল, এবং আরও তাপ বিকিরণ করে ওপর দিকটা কঠিন হয়েছে। এই কঠিন হওয়ার সময় মাঝখানটা ফুলে গেছে আর দুটো প্রান্ত চাপা গেছে। এটা কেন হয়েছে না, পৃথিবী আমরা জানি যখন ঘূর্ণায়মান বস্তুর মধ্যে, পৃথিবীর ক্ষেত্রেও তাই হয়েছে, দুটো মেরু অঞ্চলেতে কেন্দ্রমুখী শক্তির সৃষ্টি হয়েছে, আর ঠিক মাঝখানে নিরক্ষীয় অঞ্চলেতে কেন্দ্র বহির্মুখী শক্তির সৃষ্টি। এই অবস্থাতেই ঘুরতে ঘুরতে যখন পৃথিবীর ওপরের অংশটা শক্ত হয়ে গেল, পৃথিবীর মাঝখানটি মানে নিরক্ষীয় অঞ্চলটি গেল একটুখানি ফুলে, আর দুটো মেরু একটু চাপা হয়ে গেল। দুই ব্যাসের মধ্যে 43 কিলোমিটার তফাৎ আছে আমরা জানি। নিরক্ষীয় ব্যাস 12,757 কিলোমিটার, মেরু ব্যাস 12,714 কিলোমিটার। এটা এই কেন্দ্রাতিক বল মেরুতে, আর কেন্দ্র বহির্মুখী বল নিরক্ষীয় অঞ্চল হওয়ার জন্য এটা হয়েছে। একটা শক্তিকে বলা হচ্ছে কোরিওলিস ডিফ্লেকশন, আর একটাকে বলা হচ্ছে জিওস্ট্রফিক অ্যাক্সিলারেশন। হ্যাঁ, এটাকে আমি একটু সহজ করে যেটা বলবো কেন্দ্রাতিক বল এবং কেন্দ্র বহির্মুখী বল। বেশ, এবার আমরা তাহলে পরের প্রশ্ন দেখি। অয়ন ঘড়াই পশ্চিম মেদিনীপুর থেকে জানতে চেয়েছেন এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেছিলেন। ডক্টর কর যদি একটু দেখিয়ে দেন। হ্যাঁ, আমরা আগের দিনে এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি, যদিও এরাটোস্থেনিসই প্রথম বিষয়টাকে করেছিলেন, সেই জন্য আমরা এখনো গুরুত্ব দিই, কিন্তু পরবর্তীকালে আমরা এই জায়গা থেকে সরে গেছি। যাই হোক, তোমার যেহেতু প্রশ্নটা এরাটোস্থেনিস নিয়েই, ফলে ন্যাচারালি আমরা সেই জায়গাটাতে একটু আলোচনাটা করা ভালো। আমরা এইটা দেখছি পৃথিবী, এইটা পৃথিবীর কেন্দ্র, পৃথিবীর কেন্দ্র থেকে এটা হচ্ছে নিরক্ষরেখা। এরাটোস্থেনিস পৃথিবী পৃষ্ঠের উপরে দুটো স্থানকে নির্বাচন করেছিলেন, একটা হচ্ছে সিএন
এবং আরেকটা হচ্ছে আলেকজান্দ্রিয়া। এবারে সিয়েন হচ্ছে ঠিক 23.5 ডিগ্রি অক্ষাংশের ওপরে, হাফ ডিগ্রি নর্থে, আর আলেকজান্দ্রিয়া এখান থেকে আরেকটু ওপরে এবং সেটা আছে 30.5 ডিগ্রি, হাফ ডিগ্রি নর্থ। খুব উল্লেখযোগ্য, দেখো আমরা কি করে অক্ষাংশটা নির্ধারণ করি, পৃথিবীর কেন্দ্রের পরিপ্রেক্ষিতে নিরক্ষীয় তলের উপরে তাদের যে কৌণিক মানটা, তার মানে এইটা হচ্ছে 23.5 ডিগ্রি আর এইটা হচ্ছে 30.5 ডিগ্রি। তিনি কবে স্টাডিটা করলেন? ঠিক 21শে জুন তারিখ। 21শে জুন তারিখে করার কারণটা কি তোমরা জানো ভালো করে, সূর্য একেবারে কর্কট ক্রান্তি রেখার উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, এবং তখন যেহেতু 23.5 ডিগ্রির উপরে লম্বভাবে কিরণ দিচ্ছে, ন্যাচারালি এইখান থেকে সিয়েন থেকে সেটা একদম স্ট্রেট লাইনে, এবং তখন আলেকজান্দ্রিয়ার ওপরে সূর্যরশ্মি একইভাবে পড়ছে, কিন্তু সেখানে পড়ছে কৌণিকভাবে, কারণ সূর্য তো এখানে রয়েছে, এবং ন্যাচারালি তখন এখানে দেখা যাচ্ছে 82 ডিগ্রি 48 মিনিটে সূর্যের আলো পড়ছে, অর্থাৎ এইটা হচ্ছে 82 ডিগ্রি 48 মিনিট। আর যদি সেখানে লম্বভাবে পড়তো তাহলে সেই এক্সিসটা এইটা পাওয়া যেত। তার মানে এই দুটো স্থানের মধ্যে অ্যাকচুয়ালি যে অ্যাঙ্গুলার যে ডিফ্লেকশনটা সেটা পাচ্ছি আমরা 7 ডিগ্রি 12 মিনিট। এরপরে এরাটোস্থেনিস কি করলেন, উনি ওই দুটো স্থানের মধ্যে দূরত্বটাকে মেজারমেন্ট করলেন, এবং এই দূরত্ব মেজারমেন্টের সময় কিন্তু এরাটোস্থেনিস যেহেতু প্রায় 200 বছর আগেকার ঘটনা, সেই কারণের জন্য তখন তাকে সরাসরিভাবে মেজারমেন্ট করতে হয়েছে, এবং সেই মেজারমেন্ট করতে গিয়ে তিনি একটা নতুন পদ্ধতি নিলেন। সেই পদ্ধতিটার নাম কি? সেই ইউনিট স্টেডিয়া। স্টেডিয়া। সেই পদ্ধতিটার নাম তিনি দিলেন স্টেডিয়া, অর্থাৎ সেটা একটা একক, দূরত্ব পরিমাপের একটা একক। তিনি এই দুটো স্থানের মধ্যে যে দূরত্বটা পেলেন সেটা হচ্ছে 5000 স্টেডিয়া। এই 5000 স্টেডিয়া প্রথমে তিনি নির্ধারণ করলেন। এরপরে তিনি কি করলেন, পৃথিবীর টোটাল পরিধি, আগের দিন ক্লাসে আমরা আলোচনা করেছি 2πr, এবারে 2πrটা মানে টোটালটা কতকে নির্দেশ করে? 360 ডিগ্রিকে। তোমরা জানো এটা ভালো করে, বৃত্তের কেন্দ্রের কৌণিক মানের পরিমাণ 360 ডিগ্রি, আর এখানে আমরা পেয়েছি কত? 7 ডিগ্রি 12 মিনিট। সুতরাং ন্যাচারালি 360 ডিগ্রি ডিভাইডেড বাই 7 ডিগ্রি 12 মিনিট ইজ ইকুয়াল টু 50। এবারে তিনি এই 5000 ইন্টু 50 এইটাকে মাল্টিপ্লাই করে তিনি পেলেন 250,000 স্টেডিয়া। এবার এক স্টেডিয়া মানে 0.185 কিলোমিটার বা 185 সেন্টিমিটার। ফলে পরবর্তীকালে সেইটাকে গুণ করে আমরা পাচ্ছি 46250। কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে পৃথিবীর পরিধি অ্যাকচুয়ালি এইটা নয়, ফলে আমরা তখন এরাটোস্থেনিস থেকে সরে এলাম, এবং পরে আমরা দেখেছি যেটা আলটিমেটলি 40000 কিলোমিটারের কাছাকাছি। বেশ, আমার সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে দুজন রয়েছেন, আমি পরপর দুজনের দুটো প্রশ্ন আগে শুনে নি। ঐশী মুখোপাধ্যায় পুরুলিয়া থেকে ফোন করেছেন, বলো ঐশী। ঐশী শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে ঐশী? ঐশী শোনা যাচ্ছে? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি চলে আসি পরের ফোনে। বীরভূম থেকে ঝর্ণা দাস ফোন করেছেন। ঝর্ণা বলো। হ্যাঁ, আমার প্রশ্ন হলো, হ্যালো, শুনতে পাচ্ছি, তুমি বলো। আমার প্রশ্ন হলো এই পৃথিবীর মানে আকৃতি কেন জিয়ারের সাথে তুলনা করা হয়েছে? আমার ধারণা আমরা এই প্রশ্নের উত্তর বোধহয় ইতিমধ্যেই স্যাররা দিয়েছেন। বেশ, তুমি শুনতে থাকো, আমি বরং পরের প্রশ্নে আসি। অন্তরা কুণ্ড গুপ্তিপাড়া গার্লস হাই স্কুল থেকে যে প্রশ্ন করেছে, প্রতিটি গ্রহই সূর্যকে প্রদক্ষিণ করে কিন্তু তাদের নিজেদের মধ্যে কোনো সংঘর্ষ হয় না, এর ভৌগোলিক কারণ ব্যাখ্যা করো। আমি অমলান স্যারের কাছে আসবো। স্যার, হ্যাঁ, সংঘর্ষ হলে মারাত্মক ব্যাপার হতো, কিন্তু ব্যাপার হচ্ছে যে সেটা হয় না এই জন্যে যে প্রত্যেকটা গ্রহর নিজস্ব মাস অ্যান্ড ওয়েট আছে, নিজস্ব ভর এবং ভার আছে, যার নিরিখে সূর্যের মাধ্যাকর্ষণের প্রভাবে তারা নিজস্ব এক একটা কক্ষপথে স্থাপিত।
ফলে তারা কখনোই সেই এক একটা কক্ষপথ কখনোই একটা আরেকটাকে ক্রস করেনি। একমাত্র নেপচুন আর প্লুটোর করেছিল, কিন্তু প্লুটোকে আমরা গ্রহের মধ্যে ধরি না। তো এছাড়া যেটা হচ্ছে যে আমরা যখন সূর্যের যে মাধ্যাকর্ষণ শক্তি, সেটা সবসময় চাইছে গ্রহগুলোকে নিজের দিকে টেনে নিতে, কিন্তু সেটা পারছে না। কেন? তার কারণ হচ্ছে যে প্রত্যেকটা গ্রহর আবার একটা পরিক্রমণ গতি রয়েছে। এই যে সাইড ওয়াইজ মুভমেন্ট মানে পরিক্রমণ গতি, এটার জন্য কি হয়, কখনোই সেই বস্তুটা যদি চায়ও বা সেটা কখনোই এর মাঝখানে চলে আসতে মানে সূর্যের ওপরে আসতে পারছে না। এটাই আমরা খুব সহজভাবে বলতে পারি, একটা দড়ির পেছনে যদি আমরা একটা সুতোর পেছনে একটা যদি পাথর লাগিয়ে আমরা সেটাকে ঘোরাই, সেই পাথরটার টেন্ডেন্সি যেই মুহূর্তে আমি ফোর্সটা কমাবো সেটা কিন্তু এসে হাতের সঙ্গে পেঁচিয়ে যাবে। কিন্তু যদি একই ফোর্সে আমরা ঘোরাতে থাকি তাহলে ওটা কিন্তু ক্রমাগত ঘুরতে থাকবে, এটা ওই সেন্ট্রাল অ্যাট্রাকশনটার মধ্যে আসবে না। মূলত ওই প্রত্যেকটা গ্রহর নিজস্ব মাস অ্যান্ড ওয়েট থাকার জন্য এবং সূর্যের সেই অনুযায়ী সূর্যের গ্র্যাভিটি তাকে নিজস্ব কক্ষপথে স্থাপিত করেছে, যার জন্য এদের মধ্যে কোনো কলিশন হচ্ছে না, আর এক একটা অরবিট আরেকটা অরবিটকে কখনোই কাট করেনি। একদম বেশ, তাহলে প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে অন্তরা। এবার আসি অরিত্রর প্রশ্নে। অরিত্র মণ্ডল ইছারিয়া উচ্চ বিদ্যালয় থেকে। অরিত্র জানতে চেয়েছে যে ইউরেনাসকে সবুজ গ্রহ এবং শুক্রকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয় কেন? আমি আবারও অম্লান স্যারের কাছেই আসবো এর উত্তর জানতে। ইউরেনাসকে সবুজ গ্রহ থেকে বলা ভালো, সবুজ নীলাভ একটা গ্রহ। তার কারণ হচ্ছে ইউরেনাসের যে উচ্চ বায়ুমণ্ডল, সেখানে প্রচুর পরিমাণে মিথেন রয়েছে, আর এই মিথেন কি করে, সূর্যের আলো থেকে লাল রংটাকে শুষে নিয়ে নীল রংটাকে বিচ্ছুরিত করে, এবং সেটা এত দূর আস্তে আস্তে মানে আমাদের দৃষ্টিগোচর হতে হতে সেটা আরও খানিকটা স্ক্যাটারিংয়ের জন্য সেটা একটা সবুজ আভা দেয়, অ্যাকচুয়ালি নীল এবং সবুজ একটা আভা দেয়। আর ভিনাস বা শুক্র গ্রহকে আমাদের টুইন বা যমজ বলা হয় এই জন্যে যে ভিনাসের মাস, ভিনাসের আকৃতি মানে ভিনাসের যে ভর, ভিনাসের যে আকৃতি, এবং আমাদেরও যেমন একটা ক্রাস্ট, ম্যান্টেল এবং কোর রয়েছে, ভিনাসেরও ওই রকম একইভাবে একটা ভূত্বক, একটা গুরুমণ্ডল, একটা কেন্দ্রমণ্ডল রয়েছে। এই মিলগুলোর জন্যে আর প্রায় একই দূরত্বে সূর্য থেকে অবস্থিত, সেই জন্য এর দুজনকে একই রকম দেখতে লাগে বলে এই দুটোকে টুইন প্ল্যানেট বা যমজ গ্রহ বলা হয়। বেশ, এবার আমি চলে যাব সুকন্যা মণ্ডলের প্রশ্নে। আর সুকন্যা মণ্ডলের প্রশ্নের উত্তর আমি নেব হচ্ছে সরাসরি প্রশান্ত স্যারের কাছ থেকে। প্রশান্ত গড়াই স্যার পুরুলিয়া জেলা স্কুল থেকে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। সুকন্যা জানতে চেয়েছে বামন গ্রহ এবং কুলিন গ্রহের মধ্যে পার্থক্য কোথায়? প্রশান্ত স্যার। ধন্যবাদ। এই প্রশ্নটি খুবই প্রাসঙ্গিক। এই প্রসঙ্গেই বলি, কারণ চ্যাপ্টারটির নাম হলো গ্রহরূপে পৃথিবী। তাহলে বামন গ্রহ কারা আর প্রকৃত গ্রহ বা গ্রহ কারা? এটা শুরু হয়েছিল মাইকেল ব্রাউনের হাত ধরে। তিনি 2005 সালের 29শে জুলাই জেনা বা এরিস আবিষ্কার করার পর থেকেই, তখন ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট কাছে দাবি করলে এটা গ্রহরূপে চিহ্নিত করার জন্য, কিন্তু তারা এটাকে গ্রহাণুরূপে চিহ্নিত করেন। তখন তিনি বেঁকে বসেন এবং প্রশ্ন ছুড়ে দেয় যে প্লুটো কেন গ্রহ এবং জেনা কেন গ্রহ হতে পারে না। তখনই অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটের মধ্যে একটা আলোচনা সভা বসে এবং সেখানেই ঠিক করা হয় তিনটে বিষয়কে: গ্রহ এবং বামন গ্রহ এবং ক্ষুদ্র সৌরপিণ্ড। সেক্ষেত্রে গ্রহগুলোকে বলা হয় তারা নির্দিষ্ট কক্ষপথে আবর্তিত হবে, গোলাকার, এবং তারা কারো উপগ্রহ হবে না, এবং তারা নিজেদের কক্ষপথে কোনো বস্তুকে সরিয়ে দিতে পারবে। এই ক্ষেত্রে বামন গ্রহগুলির ক্ষেত্রে এইগুলি প্রযোজ্য হয় না। বামন গ্রহের ক্ষেত্রে তারা আকারে অবশ্যই গ্রহের থেকে ছোট হয়, তাই একে বামন গ্রহ বা খর্বগ্রহ হিসেবেই তুলনা করা হয়েছে। এদের ব্যাস অনেকটা কম গ্রহের থেকে এবং নিজেরা কারো উপগ্রহ হয়ে পড়ে। যেমন একটু আগেই আমরা আলোচনা করছিলেন স্যাররা যে নেপচুনের কক্ষপথে নাকি প্লুটো ঢুকে পড়েছিলেন, অর্থাৎ প্লুটো নেপচুনের উপগ্রহ রূপে প্রমাণিত হতে চেয়েছিল। সেই রকমই প্লুটোকে সেই কারণে বামন গ্রহের দিকে ঠেলে দেওয়া হয়। এখনো পর্যন্ত 5টা বামন গ্রহকে চিহ্নিত করা হয়েছে, যেমন প্লুটো, হামিয়া, সেরেস, এরিস বা জেনা, এবং এগুলো পরবর্তীকালে আরও বাড়তে পারে, যেমন অর্কাস বা সেডনা এবং বারুনা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে গ্রহ হচ্ছে প্রকৃত অর্থে একটা সৌরপিণ্ড যা সূর্যের চারপাশে আবর্তিত হচ্ছে, কিন্তু এই বৈশিষ্ট্য প্লুটোর থাকা সত্ত্বেও বা এরিসের থাকা সত্ত্বেও তা কিন্তু অন্য কক্ষপথে ঢুকে পড়ার জন্য একে বাদ দেওয়া হয়।
বেশ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এবার দেখব প্রভাত আর্যর প্রশ্ন। শিলিগুড়ি বয়েজ হাই স্কুল থেকে প্রভাত যে প্রশ্ন করেছে, সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থান সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও। এই একই প্রশ্ন করেছে রিঙ্কি বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ থেকে, এবং টেলিফোনে মোহাম্মদ তাহির হোসেন মুর্শিদাবাদ থেকে ফোন করেছিল। তাহিরও কিন্তু এই একই প্রশ্ন করেছে। আমি অম্লান স্যারের কাছে এর উত্তর জানতে চাইবো স্যার। সৌরজগতে পৃথিবীর স্বকীয় অবস্থান আমরা আগের দিনই আলোচনা করেছি যে পৃথিবীই হচ্ছে একমাত্র গ্রহ আমাদের নোন ইউনিভার্সে যেখানে প্রাণ আছে। আর প্রাণ আছে তার কারণ হচ্ছে এখানে জল আছে এবং এখানে একটা সুগঠিত বায়ুমণ্ডল আছে, যাতে গ্যাসগুলোর অনুপাত এমনই যে প্রাণকে এখানে ধারণ করতে পারে। সেই জন্যই পৃথিবীর একটা ইউনিক ব্যাপার রয়েছে এই গোটা সৌরমণ্ডলে। বেশ, এবার আমাদের সময় হয়ে গিয়েছে অ্যাসাইনমেন্ট দেওয়ার। তার কারণ ইতিমধ্যেই কিন্তু তোমাদের একাধিক ফোন আমরা পেয়েছি, যার মধ্যে বেশ কিছু প্রশ্ন তোমরা আগেই আমাদের পাঠিয়েছিলে। সবটাই আলোচনা কিন্তু হয়ে গেল, অর্থাৎ রিভিশন যদি আমরা ধরি তাহলে সেই রিভিশন কিন্তু হয়ে গেল। এবার আমরা বরং দেখে নিই হোম অ্যাসাইনমেন্টটা। প্রথম প্রশ্ন, পৃথিবীর গোলীয় আকৃতির প্রমাণ চিত্রসহ দেখাও। পৃথিবীতেই মানুষের অবস্থান দেখা যায়, এর পেছনে তিনটি গুরুত্বপূর্ণ কারণ দাও। ভ্যান অ্যালেন বিকিরণ বলতে কি বোঝো? এইটা হচ্ছে এই তিনটে প্রশ্ন তোমাদের অ্যাসাইনমেন্ট। বেশ, এবার দ্বাদশ শ্রেণীর ভূগোল। তোমরা জানো তোমাদের আগের সপ্তাহে যে পড়া হয়েছে, অর্থাৎ জিওমরফিক প্রসেসেস, এক্সোজেনিয়াস প্রসেসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্মস, আজকে কিন্তু তারই ডাউট ক্লিয়ারিং এর ক্লাস। অর্থাৎ তোমাদের প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই আমাদের কাছে এসেছে। আর তোমরা যারা সরাসরি ফোন করতে চাইছো তারা তো ফোন করতেই পারো, আমাদের ফোন নাম্বার খোলা আছে। আমি বরং তোমাদের প্রথম প্রশ্নটা নিয়ে নিই। ডানা চক্রবর্তী বর্নপুর গার্লস হাই স্কুল থেকে জানতে চেয়েছে, ডানা, ডিসক্রাইব দ্য কন্ট্রোলিং ফ্যাক্টরস অফ এক্সোজেনিক ফোর্সেস। আমি এই প্রথম প্রশ্নের উত্তরটা অম্লান স্যারের কাছেই আসবো স্যার। তাহলে প্রথমেই আমাদের যেটা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে যে হোয়াট আর এক্সোজেনিক ফোর্সেস। এক্সোজেনিক ফোর্সেস আর দোজ দ্যাট অ্যাক্ট আপন দি আর্থ সারফেস ফ্রম অ্যান এক্সটার্নাল সোর্স। তো হোয়াট ডাজ দিস এক্সটার্নাল সোর্সেস অর দিস এক্সোজেনাস ফোর্সেস ডু? এরা কি করে না, এরা ল্যান্ডফর্মকে চেঞ্জ করে, মডিফাই করে। ল্যান্ডফর্মকে মডিফাই কিভাবে করে, কি কি তার কন্ট্রোলিং ফ্যাক্টরস? প্রথমত, একটা ল্যান্ডফর্মের উপরে যখন আমরা ল্যান্ডফর্মের চেঞ্জ নিয়ে যখন আলোচনা করতে যাব, তখন আমাদের প্রথমেই উইলিয়াম মরিস ডেভিসের কাছে যেতে হয়, যিনি বলেছিলেন যে ল্যান্ডফর্ম ইজ আ ফাংশন অফ স্ট্রাকচার, প্রসেস অ্যান্ড স্টেজ। তো স্ট্রাকচার ব্যাপারটা কি? স্ট্রাকচার হচ্ছে যে একটা শিলার গঠন এবং তার সঙ্গে অবশ্যই শিলা কী প্রকৃতির। এখানে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন ধরো লাইমস্টোন বা চুনাপাথর। তো চুনাপাথর যদি আমাদের চুনাপাথরে প্রচুর ফাটল বা জয়েন্টস থাকে, এটা যদি কোনো আর্দ্র অঞ্চল হয়, ময়েস্ট এরিয়া হয়, তাহলে সেখানে কি হয় না, ওই চুনাপাথরের ফাটল দিয়ে ক্ষয় হতে বা দ্রবণ হতে আরম্ভ করে এবং চুনাপাথর আস্তে আস্তে দ্রবীভূত হয়ে যায়। কিন্তু এই একই চুনাপাথর সেটা যখন আবার শুষ্ক অঞ্চলে যাচ্ছে, সেখানে তাকে কোনো কিছু দিয়েই প্রায় ক্ষয় করা যায় না, অত্যন্ত কঠিন শিলা সেখানে সে। এবার যদি আমরা শিলা থেকে সরে আসি প্রসেসে, প্রসেসগুলো কে এর পেছনে এনার্জিটা কে দিচ্ছে? এনার্জিটা দিচ্ছে সান। সূর্য থেকে আমরা উত্তাপটা পাচ্ছি। সেই উত্তাপের জন্যই আমরা দেখি উত্তাপের বিভিন্নতা, পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম উত্তাপ পৌঁছচ্ছে, ফলে বিভিন্ন রকম জলবায়ু তৈরি হচ্ছে। তো জলবায়ু একটা ফ্যাক্টর। তো এই জলবায়ুর জন্য কি হচ্ছে, যেখানে উত্তাপ বেশি এবং সেখানে প্রচুর জল রয়েছে, সেখানে প্রচুর বাষ্পীভবন হচ্ছে। বাষ্পীভবন মানে কি? a lot of moisture, and heat and moisture they combined to cause chemical weathering. আর ড্রাই এরিয়াতে there is mechanical weathering. এই দু রকম ওয়েদারিং প্লাস বায়োলজিক্যাল ওয়েদারিং, এই তিন রকম ওয়েদারিং নিয়ে কি হচ্ছে না, শিলা আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছে, শিলা ভেঙে যাচ্ছে। নাও দিস রক ইজ বিং ক্যারিড ডাউন বাই ভেরিয়াস এক্সোজেনাস প্রসেসেস অর এক্সোজেনাস ফোর্সেস। তো এই ফোর্সগুলোকে প্রথম হচ্ছে গ্র্যাভিটি। গ্র্যাভিটি কি করে না, যেখানে ঢাল বেশি, স্লোপ বেশি, সেখানে গ্র্যাভিটি আস্তে আস্তে এই ব্রোকেন রক ফ্র্যাগমেন্টসগুলোকে নিচের দিকে টানতে আরম্ভ করে। এটাকে আমরা বলি মাস ওয়েস্টিং। আর তার সঙ্গে এই স্লোপের ওপরে কাজ করে, যদি ময়েস্ট এরিয়া হয় তাহলে নদী, যদি ঠান্ডা জায়গা হয় তাহলে গ্লেশিয়ার, আর যদি খুব শুকনো জায়গা হয় তাহলে বায়ু। বায়ু কেন শুকনো জায়গায় কাজ করে? কারণ সেখানে ভেজিটেশন নেই। আবার ভেজিটেশন থাকলে কেমিক্যাল ওয়েদারিং বাড়ে। এইগুলো সবটাই নির্ভর করছে যে কতটা সময় ধরে এই জিনিসগুলো কাজ করছে। যত বেশি সময় তত বেশি ক্ষয়। এবং ফাইনালি যেটা বলতে হয় যে এন্ডোজেনিক প্রসেস এর মধ্যেও যদি আবার ঢুকে পড়ে, মানে একটা জায়গায় যদি আবার পুনরুত্থান ঘটতে থাকে, তাহলে তার উপরে আবার নতুন করে দেয়ার উইল বি রিনিউড ইরোশন অ্যান্ড দেয়ার উইল বি রেজুভিনেশন। তো তার ফলে আবার নতুন করে ক্ষয় আরম্ভ হবে। তো এইগুলোই হচ্ছে আমাদের কন্ট্রোলিং ফ্যাক্টরস
অফ এক্সোজেনাস প্রসেস। ব্যাস তাহলে ডক্টর কর হ্যাঁ, একটা আমি এই ছবি জায়গাটাতে আমাদের একটু বোঝানোর চেষ্টা সাপ্লিমেন্ট করছেন। করতে চাইছি। তোমাদেরকে খুব সিম্পলি দুটো ছবি দেখিয়েছি, একটা ফোল্ডেড স্ট্রাকচার, একটা ফল্টেড স্ট্রাকচার। এর মাথার দিকটা যদি দেখো তাহলে তোমার মনে হতে পারে ডোমাল স্ট্রাকচার, ডোম তৈরি হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এক্সোজেনাস প্রসেসেস যখন মুভ করছে, স্যার এক্ষুনি বলেছেন স্ট্রাকচার, প্রসেসেস অ্যান্ড স্টেজেস। স্ট্রাকচার হচ্ছে এইগুলো, এছাড়া আরো বিভিন্ন ধরনের হরাইজন্টাল স্ট্রাকচার আছে ইত্যাদি। এই স্ট্রাকচারের উপর দিয়ে যখন সারফেস ফ্লো, কোনো একটা শক্তি যখন প্রবাহিত হচ্ছে, তখন সারফেসের সাথে তার প্রতিনিয়ত তোমরা জানো অ্যাব্রেশন, কোরেশন ইত্যাদি পদ্ধতিগুলো চলে। আমি একটা খুব সহজ পদ্ধতি তোমাদেরকে ধরিয়ে দিতে চাইছি, যেটা পদ্ধতিতে অ্যাকচুয়ালি সারফেসের উপরে এরা কাজ করে। কি বিষয়টা? ধরো দুটো ভূমিভাগ, একটা ভূমিভাগ এই ধরনের বন্ধুরতা আছে, আরেকটা ভূমিভাগ এই ধরনের লিনিয়ার বা রেক্টিলিনিয়ার একটা স্লোপ প্রোফাইল তৈরি করেছে। একটার উপরে পদার্থ রয়েছে এবং এই সারফেসের উপরেও ঠিক একইভাবে পদার্থ আছে। এইটা হচ্ছে মাস, তাদের উপরে অ্যাক্সিলারেশন হচ্ছে জি, অর্থাৎ জিওস্ট্রফিক অ্যাক্সিলারেশন বা অভিকর্ষজ ত্বরণ। পদার্থটা এই সারফেসের উপর দিয়ে প্রবাহিত হয়ে যাবে অথবা পদার্থটা এখানে আটকে থাকবে। যদি যারা অ্যাডভান্স স্টুডেন্ট, যারা একটু বেটার পড়াশোনা করে, তাদের ক্ষেত্রে আমি জাস্ট একটু ম্যাথমেটিক্যালিও বলে দিতে পারি। সেটা হচ্ছে আমরা এইটাকে ধরে নিই হচ্ছে সাইন থিটা, এবং তার কারণটা হচ্ছে এই যে লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, এবং ন্যাচারালি এখানে সাইন থিটা ধরি আমরা, আর এখানে পদার্থটাকে আটকে রাখার জন্য হচ্ছে কস থিটা। এবং ন্যাচারালি যখন সারফেসের উপর দিয়ে সেটা প্রবাহিত হচ্ছে, তখন কস থিটা যদি বাড়ে সাইন থিটা হ্রাস পাবে, আবার সাইন থিটা যদি বৃদ্ধি পায় তাহলে কস থিটা হ্রাস পাবে। অর্থাৎ পদার্থ বিচ্ছিন্ন হয়ে গেছে ভূমিভাগের উপর দিয়ে, পদার্থ আটকে আছে। পদার্থ যাবে কি করে? যদি কস থিটা হ্রাস পেয়ে যায় পদার্থ চলে যাবে। এবারে ন্যাচারালি প্রশ্নটা হচ্ছে কোন ধরনের ভূমিভাগের উপর দিয়ে পদার্থ দ্রুত গতিতে যাবে, এটা না এটা? ন্যাচারালি প্রশ্ন কিন্তু এখানেও শক্তি একই। তাহলে এক্ষেত্রে পদার্থ পরিবাহিত হবার সময় প্রতিনিয়ত তার উপরে যে ঘর্ষণজনিত বল বা যে ফ্রিকশনাল এনার্জি, সেটা দ্রুত গতিতে বৃদ্ধি পাবে, এবং সেই এনার্জিটা কিন্তু ন্যাচারালি সাইন থিটার সঙ্গে মাল্টিপ্লাইড হয়ে যাবে, এবং যার ফলে আলটিমেটলি সবসময় বন্ধুর ভূপ্রকৃতির ওপর দিয়ে যখন বাহ্যিক শক্তি প্রবাহিত হয়, তারা সবচেয়ে দ্রুত গতিতে ভূমিভাগকে ক্ষয় করে। পার্বত্য অঞ্চলে নদী দ্রুত ক্ষয় করে, পার্বত্য অঞ্চলে পুঞ্জিত হয়, দ্রুত গতিতে হয়। এবারে আরেকটা ছোট্ট কথা জাস্ট বলে দিই, তাহলে তোমরা টোটাল ব্যাপারটাকে ধরে ফেলতে পারবে। রকের নিজস্ব যে ক্ষমতা, তাকে বলা হয় রকের স্ট্রেন, আর তার উপর থেকে যে আরোপিত শক্তি থাকে সেটাকে বলা হয় স্ট্রেস। যদি স্ট্রেনকে অতিক্রম করে যায় তাহলে শিলা ফ্র্যাগমেন্টেড হয়ে যাবে। কিসের দ্বারা অতিক্রম করতে পারে? বাহ্যিক শক্তির দ্বারা। এবার সেই বাহ্যিক শক্তি কারা? ন্যাচারালি টেম্পারেচার, ন্যাচারালি হিউমিডিটি, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ওয়েদারিং। সুতরাং এই আবহবিকার প্রাপ্তি অথবা অভিকর্ষজ ত্বরণ, মাস এবং ভূমিভাগের ঢাল, এই সম্মিলিত পদ্ধতিতেই স্ট্রাকচার কন্ট্রোল করছে প্রসেসকে, প্রসেস কন্ট্রোল করছে ল্যান্ডফর্ম ডেভেলপমেন্টকে। বেশ, তাহলে এবার আমরা পরের প্রশ্নে চলে যাই। অর্থাৎ প্রথম প্রশ্ন যেখানে কন্ট্রোলিং ফ্যাক্টরস যেগুলো, সেই ফ্যাক্টরসগুলো সম্পর্কে কিন্তু স্যাররা তোমাদেরকে পরিষ্কার করে দিলেন আরও একবার। আর দ্বিতীয় প্রশ্ন, যে প্রশ্নের উত্তর আমাদের সাথে সরাসরি প্রশান্ত স্যার রয়েছেন পুরুলিয়া থেকে, প্রশান্ত স্যার দেবেন। দ্বিতীয় প্রশ্ন সুদীপ্ত রায়, শ্রীরামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া থেকে। সুদীপ্ত জানতে চেয়েছে আবহ বিকার বলতে কি বোঝো, আবহ বিকারের প্রভাব আলোচনা করো। আমি সরাসরি প্রশান্ত স্যারের কাছে চলে যাব। স্যার, প্রথমে বলে নেই যে আমাদের আবহবিকার বলতে আবহাওয়ার উপাদান, বিশেষ করে তাপমাত্রা, আর্দ্রতা, শুষ্কতা, বায়ুপ্রবাহ, বৃষ্টিপাত, এদের দ্বারা যদি শিলা চূর্ণ বিচীর্ণ বা বিয়োজিত হয় তবেই, এবং সেই স্থানে যদি পড়ে থাকে তবেই তাকে আমরা আবহবিকার বলব। এই আবহবিকার হলো একটা গ্রুপ অফ প্রসেস। মোটামুটিভাবে আমরা যান্ত্রিক, রাসায়নিক, জৈবযান্ত্রিক এবং জৈব রাসায়নিক আবহবিকারকে চিহ্নিত করতে পারি। এই আবহবিকারের সুদূর প্রসারী প্রভাব লক্ষ্য করা যায় পৃথিবীর বুকে। সেগুলি হলো প্রথমত ভূমিরূপ পরিবর্তনে, যেমন শীতল অঞ্চলে ব্লক স্প্রেড বা ফেলসমিল বা স্টেলাস শঙ্কু গড়ে উঠতে দেখা যায়, কোথাও গোলাকার ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায় স্বল্পমোচনের ক্ষেত্রে, কোথাও বা এবড়ো খেবড়ো ভূমিরূপ গড়ে উঠতে দেখা যায় যেখানে দ্রবণ প্রক্রিয়া কার্যকরী। এছাড়া আসছে আমরা পরবর্তীকালে মৃত্তিকার সৃষ্টি। মৃত্তিকার
সমীকরণ হিসেবে, মৃত্তিকার উপাদান হিসাবে বলা যেতে পারে যে যে সমস্ত পদার্থগুলো দিয়ে মৃত্তিকা গড়ে ওঠে তার মধ্যে রেগলিত অন্যতম, যেটি আবহবিকার থেকেই তৈরি হয়। সেই আবহবিকারের সঙ্গে জৈব পদার্থ, জল এবং বায়ুর মিশ্রণে মৃত্তিকা গড়ে ওঠে এবং এই মৃত্তিকার গুণাগুণ বা পিএইচ ভ্যালুও নির্ভর করে আবহবিকারের উপরেই। ভৌম জলস্তর বৃদ্ধিতেও আবহবিকারের গুরুত্ব অপরিসীম, কারণ যেখানে খুব কঠিন শিলা থাকে সেগুলি ভৌম জলস্তর তৈরিতে বাধা দেয়, কিন্তু বৃষ্টিপাত ওই স্তর দিয়ে যদি না যেতে পারে তাহলে ভৌম জল তৈরি হতে পারে না। তাই আবহবিকারের ফলে যদি সেগুলো চূর্ণ বিচূর্ণ বা ফাটলযুক্ত হয়ে পড়ে তাহলে অতি সহজেই বৃষ্টির জল বা তুষার গলা জল ভূগর্ভে পৌঁছে যায় এবং ভৌম জলস্তর বৃদ্ধি করতে পারে। আবহবিকারের ফলে খনিজ পদার্থ প্রাপ্তির সুবিধা বেড়ে যায়, কারণ শিলাস্তরে বেশ কিছু খনিজ লুকিয়ে থাকে। আবহবিকারের ফলে শিলাগুলি চূর্ণ বিচূর্ণ হলে সেই খনিজগুলি উন্মুক্ত হয়ে পড়ে এবং সহজে সেখান থেকে খনিজ পদার্থ আহরণ করতেও পারা যায়। বেশ স্যার, আপনি আমাদের সঙ্গে থাকুন। অর্থাৎ স্যারের কাছেও কিন্তু আমরা আবহবিকার সংক্রান্ত প্রশ্নের উত্তর পেলাম। আমাদের সঙ্গে টেলিফোনে একজন রয়েছেন, সন্দীপ মণ্ডল ফোন করেছেন নদিয়া থেকে। বলে সন্দীপ। টেলিভিশনের ভলিউমটা আগে মিউট করতে হবে সন্দীপ, নাহলে তুমি কিচ্ছু শুনতে পাবে না। হ্যাঁ, আমার নাম সঞ্জু মণ্ডল, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, সঞ্জু মণ্ডল, বলো বলো। তেজরাঙ্গা বিধানচন্দ্র বিদ্যানিকেতন ওখান থেকে। আমার বেশ। কোশ্চেন হচ্ছে প্রশ্রবণ চ্যাপ্টারের গাইজার বলতে কি বোঝো? বেশ, তুমি এটা শুনতে থাকো। আমরা অবশ্যই, আমাদের প্রশ্ন রয়েছে এই সংক্রান্ত এবং সেই সময় কিন্তু তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে যাবে। আমি বরং চলে আসি পরের প্রশ্নে। ঋষিতা বসু উসুমপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে জানতে চেয়েছে সছিদ্রতা ও প্রবেশ্যতা বলতে কি বোঝো, ডক্টর কর। ভূপৃষ্ঠের যে শিলাস্তরগুলো আছে, একটু আগে স্যার সুন্দর করে ব্যাখ্যা করছিলেন তোমাদের। প্রথমে মৃত্তিকা তৈরির আগের যে অবস্থাগুলো, আবহবিকার প্রাপ্ত হলো, সেখান থেকে রেগোলিত তৈরি হলো, বিভিন্ন ধরনের কণাগুলো ভূপৃষ্ঠের উপরে আস্তে আস্তে এলো। এই ভূপৃষ্ঠের উপরে যখন আস্তে আস্তে সারফেসের উপরে আসে, ধরো এইটা যদি একটা তল হয়, সেই তলের উপরে এই যে বিভিন্ন আকৃতির কণাগুলো এসে পরপর জমছে, এই পরপর জমার ফলে তাদের বিভিন্ন ধরনের আকৃতি, কোনোটা ছোট কোনোটা বড়, এবং সেই আকৃতির মধ্যে মধ্যে এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর মধ্যে দিয়ে কিন্তু জল প্রবাহিত হতে পারে। আমরা কিন্তু এইটাকেই অ্যাকচুয়ালি বলি সছিদ্রতা, অর্থাৎ সরাসরিভাবে ছিদ্রপথ আছে, তার মধ্যে দিয়ে আস্তে 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 করে জল প্রবেশ করে যাচ্ছে। এবং এরা কিন্তু যখন ভূ অভ্যন্তরে থাকে তখন তারা কিন্তু একটা নির্দিষ্ট স্তর তৈরি করে অবস্থান করে। আমরা বাইরের থেকে বুঝতে পারবো না, এরা কিন্তু মনে হবে যেন অত্যন্ত কঠিন একটা আস্তরণ তৈরি হয়ে আছে, কিন্তু তাদের মধ্যে দিয়ে নিশ্চিন্তে জল প্রবেশ করে যাচ্ছে। দ্বিতীয় বিষয়টা কি, সেই কণাগুলো, এইরকম কণা সমস্ত স্তরের মধ্যেই আছে, তবে কখনো কণাগুলো বৃহৎ আকৃতির হয়, আবার কখনো কণাগুলো দীর্ঘদিন যাবৎ পরিবর্তিত হতে 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 ফাইন হতে পারে, সুপার ফাইন হতে পারে। এবং তখন অনেক সময় যেটা হয়, সেখানে যে কণাগুলো আছে সেই কণাগুলোর মধ্যে তারা এতটাই বিন্যস্ত যে আলটিমেটলি সেখানে কণাগুলোকে খুব একটা আলাদা করা যাচ্ছে না, অত্যন্ত সূক্ষ্ম, এবং সেই সূক্ষ্ম স্তরের মধ্যে কোনো ছিদ্র পথ পাওয়া যাচ্ছে না। কিন্তু সেই মৃত্তিকা স্তর নিশ্চিন্তে জলটাকে শোষণ করতে পারে, এবং এই যে জলটাকে শোষণ করে নেওয়ার মতো ক্ষমতা, এইটাকে আমরা অ্যাকচুয়ালি বলে থাকি প্রবেশ্যতা। খুব সিম্পলি বলি, তুমি একটা কাপড়কে ধরে রাখো, তার উপরে জল ঢেলে দাও, দেখবে হুড়হুড় করে জল নিচের দিকে পড়ে গেছে। এবং সেটাও কিন্তু আমরা ঘটছে, তার কারণটা হচ্ছে সছিদ্রতার জন্যে। চা ছাকার সময় ছাঁকনির মধ্যে জল দিলাম, জল চলে গেল, ছিদ্রপথ আছে বলে চলে গেল। কিন্তু তুমি একটা কাপড়ের একটা কর্নার জলে ডুবিয়ে রাখো, দেখবে আস্তে 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 সে জলটাকে শোক করে ওপরের দিকে তুলে দিচ্ছে। এইটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি প্রবেশ্যতা। অর্থাৎ তার মধ্যে সেই সংশক্তি একটা কাজ করে, যার ফলে এই স্তর দিয়ে আস্তে 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 জল নিচের দিকে প্রবেশ করতে থাকে। এবং সছিদ্রতা এবং প্রবেশ্যতা আছে বলেই মাটির মধ্যে জল অ্যাকচুয়ালি প্রবেশ করে, এবং সেই জল প্রবেশ করতে করতে একটা অপ্রবেশ্য স্তর পর্যন্ত নেমে যায়, এবং তখন এই অপ্রবেশ্য স্তরের উপরে যে জলের যে বিন্যাস তৈরি হয়, আমরা সেইটাকে স্বাভাবিকভাবে বলে থাকি ভৌম জল। এবারে এই যে শিলা স্তরগুলোর মধ্যে দিয়ে জল আস্তে 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 নিচের দিকে প্রবেশ করছে, আমরা কিন্তু এগুলোকেই বলছি জলবাহী শিলাস্তর, এবং এগুলোকেই স্বাভাবিকভাবে বলা হয় অ্যাকুইফার। যখন এই অ্যাকুইফার অবস্থান করে তখন তারা একটা নির্দিষ্ট লেভেলে অবস্থান করে, সেই নির্দিষ্ট লেভেলটাকে আমরা বলে থাকি সাধারণত ক্যাপিলারি
জোন বা জলতলের পৃষ্ঠদেশ, এই জলতলের পৃষ্ঠদেশের বৈশিষ্ট্যটাই হলো এদের মধ্যে একটা সংশক্তি বল আছে, ক্যাপিলারি সাকশন ফোর্স, অর্থাৎ টেনে নেওয়া জলটাকে। সেই টেনে নেওয়ার পদ্ধতিটা কিন্তু দুটো হতে পারে। সে জলটাকে ওপরের থেকে টেনে নিচের দিকে যেমন নামাচ্ছে, বর্ষাকালে জলটাকে টেনে ওপরের থেকে নিচের দিকে নামায়, আবার গ্রীষ্মকালে যখন ওপরের সারফেস শুকিয়ে যায়, জল দ্বারা জল শূন্য হয়ে যায়, ড্রাই হয়ে যায়, তখন সেই ক্যাপিলারি সাকশন ফোর্স কিন্তু নিচের থেকে জলটাকে আবার টেনে ওপরের দিকে তুলে দেয়। সুতরাং এই প্রবেশ্যতা এবং সছিদ্রতা আজকে সারা পৃথিবীব্যাপী মৃত্তিকা স্তরের অভ্যন্তরে যে বিশাল জলভাণ্ডার, এবং সেই জলভাণ্ডারকে আলটিমেটলি কিন্তু পরিপৃক্ত করছে এই সছিদ্রতা এবং প্রবেশ্যতা। স্যার, এই অ্যাকিউফারের প্রসঙ্গ তুললেন। এই অ্যাকিউফার সংক্রান্ত কিন্তু নির্দিষ্ট প্রশ্ন আমাদের কাছে রয়েছে। দৃশ্যাঙ্কনা দে হাওড়া থেকে এই প্রশ্ন পাঠিয়েছে যে অ্যাকিউফার কি এবং এটি কয় প্রকার ও কি কি। আমি পার্থ স্যারের কাছে এর উত্তর জানতে চাইবো। হ্যাঁ, অ্যাকুইফার শব্দটা এসেছে ল্যাটিন অ্যাকুই থেকে, যার মানে হচ্ছে অ্যাকোয়া মানে জল, আর ফার FR এখানে যে বহন করা, অর্থাৎ যে শিলাস্তর জল বহন করে সেটাকেই অ্যাকুইফার বলা হচ্ছে। অ্যাকুইফার সৃষ্টির প্রথম শর্তটা কি, যে নিচে একটা অপ্রবেশ শিলাস্তর থাকবে যার মধ্যে দিয়ে জল ঢুকতে পারে না, তার উপরে থাকবে জল বহন করতে পারে বা শোষণ করতে পারে এমন একটা স্তর যাকে বলা হয় প্রবেশ শিলাস্তর। তার মানে প্রবেশ শিলাস্তরের মধ্যে জলটা থাকে আর নিচে অপ্রবেশ শিলাস্তর থাকে বলে জলটা নিচের দিকে চলে যেতে পারে না। তো এটাই হচ্ছে অ্যাকুইফার। এই অ্যাকুইফারে তাহলে জলটা আসে কি করে না, যে ওই প্রবেশ শিলাস্তরে কোনো প্রান্ত, একটা প্রান্ত বা দুটো প্রান্ত, কোনো যেখানেতে বৃষ্টি হয় সেই অঞ্চলে যদি উন্মুক্ত থাকে সেখান থেকে ঢুকে, বা বৃষ্টির জল সরাসরি চুঁয়ে ভেতরে ঢুকে যায়, এই ক্ষেত্রে এই অ্যাকুইফারের মধ্যে জলটা ঢুকে। অ্যাকুইফারের যে প্রকারভেদ যদি বলা যায়, তাহলে অ্যাকুইফার হচ্ছে মূল অ্যাকুইফার দু রকম, একটা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার, একটা হচ্ছে আবদ্ধ অ্যাকুইফার। মূল এবার হচ্ছে কি উন্মুক্ত অ্যাকুইফারটা কোনটা, নিচে একটি প্রবেশ শিলাস্তর রয়েছে, এই অপ্রবেশ শিলাস্তর রয়েছে, ওপরে প্রবেশ শিলাস্তর আছে, সেটা হচ্ছে উন্মুক্ত অ্যাকুইফার। আর আবদ্ধ অ্যাকুইফার হচ্ছে যা প্রবেশ শিলাস্তরের ওপরে তো অপ্রবেশ শিলাস্তর আছে, নিচে তো অপ্রবেশ শিলাস্তরের মাঝখানে প্রবেশ শিলাস্তরটা, এই প্রবেশ শিলাস্তরে কোনো দুটো প্রান্ত বা একটা প্রান্ত এমন একটা অঞ্চলে উন্মুক্ত যেখান দিয়ে জলটা প্রবেশ করতে পারে। এই দুটো হচ্ছে মূল। এছাড়াও কিন্তু আরও কিছু অ্যাকুইফার আছে, যেমন পার্সড অ্যাকুইফার। খুব ছোট জায়গায় যদি একটা অপ্রবেশ শিলার উপর সামান্য একটু প্রবেশ শিলা থাকে, তার মধ্যে যে জলটা জমছে সেটা হচ্ছে পার্সড অ্যাকুইফার। এছাড়া অ্যাকুইটার্ড এইগুলোও আছে, যেমন অ্যাকুইক্লুডের মধ্যে দিয়ে জলটা একদমই যেতে পারে না, আর অ্যাকুইটারের মধ্যে দিয়ে অল্প পরিমাণ জলটা পাস করতে পারে। এইগুলো হচ্ছে অ্যাকুইফারের শ্রেণীবিভাগ। এখন এখানে অ্যাকুইফার সম্বন্ধে আমাদের মোটামুটি বলা হয়ে গেছে। আগের দিন ক্লাসে আমরা একটা জায়গা বলবার সময় পাইনি, সেটা হচ্ছে প্রস্রবণ। এই চ্যাপ্টারের প্রথম দিকে যেটা রয়েছে প্রস্রবণ, যে ফোনও আমরা একটু আগে পেলাম সঞ্জু মণ্ডল। প্রস্রবণটা আমি একটুখানি অতি সংক্ষেপে, অনেকগুলো শ্রেণীবিভাগই আছে কিন্তু সব বলা সম্ভব হবে না, অল্প করে। প্রস্রবণ বলতে কাকে ইংরেজিতে বলে স্প্রিং। অর্থাৎ এখানেও কিন্তু সেই অ্যাকুইফারের কনসেপ্টটাই আসছে, নিচে অপ্রবেশ শিলাস্তর, ওপরে অপ্রবেশ শিলাস্তর। প্রবেশ শিলাস্তরে জল ঢুকছে কোনো না কোনো সোর্স থেকে ঢুকছে, মূলত হচ্ছে বৃষ্টিপাতের জল। এবার সেখান থেকে ঢুকছে, তাহলে কি হচ্ছে নিচের দিকে জলটা যখন নামছে প্রবেশ শিলাস্তরে গিয়ে আটকে যাচ্ছে। এবার জলটা তাহলে কি ভূমির ঢাল অনুযায়ী কোনো একটা দিকে গড়াতে থাকবে, গড়াতে থাকতে যেখান থেকে প্রবেশ শিলাস্তর অপ্রবেশ শিলাস্তরের উন্মুক্ততা আছে, সেই অপ্রবেশ শিলাস্তরের উপর দিয়ে প্রবেশ শিলাস্তরতে যে জলটা স্বাভাবিকভাবে বেরিয়ে যাবে। এই স্বাভাবিকভাবে যে প্রাকৃতিক জল বেরিয়ে যাচ্ছে কোনো একটা জায়গা দিয়ে, সেটাকেই কিন্তু প্রস্রবণ বলে। এখন এই প্রস্রবণের অনেক রকম পের আছে, আমি কিন্তু অতগুলোর মধ্যে যাচ্ছি না। যেটা এইমাত্র প্রশ্ন এসেছে একটা উষ্ণ প্রস্রবণ ও গিজার, আমি আগে এই দুটো বলে নিচ্ছি, যদি সময় থাকে তো অন্যদিকে যাব। উষ্ণ প্রস্রবণ আর গিজার কি, মোটামুটি দুটো প্রায় একই জিনিস। আমরা জানি ভূগর্ভের মধ্যে এখনও পৃথিবী প্রচণ্ড গরম, প্রতি 32 মিটারে 1 ডিগ্রি সেন্টিগ্রেড করে টেম্পারেচার বেড়ে যায়। তো এই হিসেবে ভূগর্ভের মধ্যে অসংখ্য ফাটল আছে ভূত্বকের মধ্যে দিয়ে, সেখান দিয়ে কোনো জায়গা দিয়ে জল নিচের দিকে যাচ্ছে, উত্তপ্ত শিলার সংস্পর্শে আসছে, একটা দিয়ে জলের ইনপুট হচ্ছে, তলায় ভূগর্ভে উষ্ণ শিলার সংস্পর্শে জলটা আসছে, জলটা গরম হয়, হালকা হয়, অন্য কোনো জায়গা দিয়ে বাইরে ফাটল দিয়ে বাইরে বেরিয়ে এসে জলাশয়ের মতো জমছে, সেটা হচ্ছে বা বেরিয়ে যাচ্ছে ক্রমাগত, যেটা হচ্ছে উষ্ণ প্রস্রবণ। এবার হচ্ছে এই উষ্ণ প্রস্রবণ উষ্ণ কুণ্ড হতে পারে, সরাসরি জলটাও বেরিয়ে যেতে পারে, কোনো একটা জমা হয়ে গেলে, কোনো জায়গায় জমা হয়ে গেলে সেটা উষ্ণ কুণ্ড বা উষ্ণ প্রস্রবণ, যেমন বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ। আর গিজার কোনটা, গিজারের ক্ষেত্রে ব্যাপারটা যায় এই ফাটলগুলোর গভীরতা আরও গভীর হতে হবে,
অনেকটা গভীর পর্যন্ত কোনো জায়গা থেকে জল ঢুকেই যাচ্ছে, ঢুকে গিয়ে এতটাই গভীরে যাচ্ছে আর জলটা আসার রেটটা এত বেশি, নিচের জলটা গরম হচ্ছে এবং ফুটতে আরম্ভ করছে, ওপরে কিন্তু তুলনামূলক ঠান্ডা জলটা তাকে চাপা দিয়ে দিচ্ছে, ফলে নিচের দিকে জলটা প্রায় ফুটেই যাচ্ছে কিন্তু ওকে বার করতে পারছে না। একটা সময় ওই ফুটন্ত জলের প্রেশারটা এতটাই বেশি হবে, ওই পুরো জলটাকে ফোয়ারার মতো বাইরে বার করে দেবে ছিটকে, একটা নির্দিষ্ট সময় এবার পুরো চ্যানেলটা খালি হয়ে গেল, আবার ওই একই প্রসেস রিপিট হতে থাকবে, জলটা ক্রমশই আসবে, আবার জল গরম হবে, আবার ছিটকে বাইরে বেরিয়ে যাবে। এটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের অন্তর হয়। যেমন আমেরিকা যুক্তরাষ্ট্রে ইয়েলোস্টোন ন্যাশনাল পার্কে ওল্ড ফেথফুল গিজার, এরকম একটা বিখ্যাত গিজার যেটা 1 ঘন্টার অন্তর অন্তর 60 মিটার ওপর পর্যন্ত জলটাকে ছিটকে ফেলে দেয়। এটা হচ্ছে উষ্ণ প্রস্রবণের গিজার, ঠিক আছে। এছাড়াও আরো অনেক। আচ্ছা, এই জায়গাটা আমি একটু সাপ্লিমেন্ট করি। স্যার এক্ষুনি যেটা বলছিলেন একেবারে, যে পৃথিবীর অভ্যন্তরে উত্তপ্ত গলিত অবস্থাতে ম্যাগমা রয়েছে, তারা অ্যাকচুয়ালি আমরা জানি যেটা পৃথিবীর গুরুমণ্ডলের উপরেই রয়েছে ভূত্বক, গুরুমণ্ডল থেকে সৃষ্টি হয়ে এই কারেন্ট অ্যাকচুয়ালি প্রবাহিত হচ্ছে, এইটাকে আমরা বলে থাকি ভূচুম্বকীয় তরঙ্গ বা পরিচলন স্রোত। এই পরিচলন স্রোত গুরুমণ্ডল থেকে ওপরের দিকে ওঠার ফলে আলটিমেটলি ভূত্বকের মধ্যে তাপের একটা বিপুল তারতম্য হয়। অর্থাৎ তোমরা যে এই যে অঞ্চলটা দেখতে পাচ্ছ আর্থস ক্রাস্ট, ভূত্বক, এর মধ্যে তাপের একটা ব্যাপক তারতম্য হয়। সেই তাপের তারতম্যের ফলে ভূত্বকের মধ্যে একটা ক্র্যাক ফর্ম করে। এই ক্র্যাকই পৃথিবীতে সৃষ্ট ফল্ট বা চ্যুতি। এই চ্যুতি বরাবর ভূত্বকের মধ্যে যে সমস্ত শিলাস্তরগুলো থাকে, সেই সমস্ত শিলাস্তরের মধ্যস্থিত জল এই চ্যুতি তল বরাবর ধীরে 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 নিচের দিকে প্রবেশ করতে থাকে এবং তখন ন্যাচারালি এই চ্যুতি বরাবর যখন ফাটল সৃষ্টি হয়, তখন শুধুমাত্র পরিচলন স্রোত থেকে তারা কখনো কখনো তাপমাত্রা গ্রহণ করে, আবার কখনো কখনো এদের মধ্যে দিয়ে ম্যাগমা নিঃসৃত হওয়ার চেষ্টা করে, তখন তার থেকে কখনো কখনো তাপমাত্রা গ্রহণ করে। আবার কখনো এখানে যদি অত্যন্ত কোমল প্রকৃতির শিলাস্তর থাকে, তাহলে সেই শিলাস্তর এবং জল সম্মিলিতভাবে ওখানে জলের গতিকে রুদ্ধ করে। কিন্তু নিচে তখন প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেশি, যেহেতু কন্টিনিউয়াসলি পরিচলন স্রোত চলছে এবং কন্টিনিউয়াসলি তারা ভূত্বকের মধ্যে সেই চ্যুতি বা ফাটলটাকে বিদীর্ণ করার চেষ্টা করছে, সেই অবস্থাতে সেই অঞ্চলে প্রচুর পরিমাণে গ্যাস জমতে শুরু করে এবং তখন তারা তীব্র চাপ দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসে। বেশ, অর্থাৎ আমরা অ্যাকুইফারের উত্তর যেমন পেলাম, তার পাশাপাশি কিন্তু প্রস্রবণের উত্তরও আমরা স্যারদের কাছ থেকে পেয়ে গেলাম। এবার আমরা দেখব নমিতা চৌধুরী প্রশ্ন, নেতাজি গার্লস হাই স্কুল থেকে। নমিতা চৌধুরী জানতে চেয়েছি, চুনাপাথর অঞ্চলে ভৌমজল কিভাবে বিভিন্ন ভূমিরূপ সৃষ্টি করতে সাহায্য করে। আমি অম্লান স্যারের কাছের উত্তরটা জানতে চাইব। হ্যাঁ, চুনাপাথর অঞ্চলে যেটা হয় আর কি, যে আমি আমার আগের প্রশ্নটার উত্তরের সময় বলেছিলাম যে আর্দ্র অঞ্চলে চুনাপাথর অত্যন্ত সহজে দ্রবীভূত হয়। কিভাবে দ্রবীভূত হয়? বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড এবং বৃষ্টির জল যখন মাটির মধ্যে পৌঁছচ্ছে, তখন মাটির মধ্যে উপস্থিত যে কার্বন ডাইঅক্সাইড, সেই কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে না, অনেক সময় যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের পচনের ফলে আসে বা উদ্ভিদের শ্বাস প্রশ্বাসের ফলে আসে। এইটা বৃষ্টির জলের সঙ্গে মিশে গিয়ে একটা মৃদু বা লঘু কার্বনিক অ্যাসিড তৈরি করে, যে কার্বনিক অ্যাসিড এই চুনাপাথরকে বা ক্যালসিয়াম কার্বনেটকে ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত করে তাকে দ্রবীভূত করে। এইবার চুনাপাথরে সাধারণত প্রচুর ফাটল বা দারণ থাকে, জয়েন্টস থাকে, যার মধ্যে দিয়ে এই কার্বনিক অ্যাসিড মিশ্রিত জল সেইটা প্রবেশ করতে থাকে এবং ধীরে ধীরে দ্রবীভূত করতে করতে সেই ফাটলগুলোকে আস্তে আস্তে বড় করতে থাকে। তখন প্রথমে আমরা ওই ল্যাপিস কারেন এই টাইপের কিছু ভূমিরূপ দেখতে পাই, যেখানে সরু সরু রিজ লাইক ল্যান্ডফর্মস তৈরি হয় এবং সেইগুলোই আস্তে আস্তে আবার কিছু জায়গায় প্রসারিত হতে হতে বড় বড় গর্ত তৈরি হয়। সেখানে সিঙ্কহোল দেখতে পাই। এই সিঙ্কহোল একটা ফানেল শেপড গর্ত, সেই দুটো সিঙ্কহোল যদি আবার দ্রবণের ফলে জুড়ে যায় তখন তাকে আমরা সোয়ালো হোল বলি। তার থেকে বড় যখন হয়ে যায় সেটা ডোলাইন থেকে উবালা, উবালা থেকে পলজি করতে করতে এক এক সময় কি হয় না, ওই ছাদটাই সম্পূর্ণ ধসে যায়। ধসে গিয়ে নিচে যে নদী বা যে জলপ্রবাহটা ওপরে ছিল সেটা নিচের দিকে চলে যায়। সেইটা কি হয় না, ওইখানে গিয়ে একটা ব্লাইন্ড ভ্যালি তৈরি হয়ে যায়। এই ব্লাইন্ড ভ্যালির পরের যে অংশটা যেখানে আগে নদী ছিল, সেই জায়গাটা হয়ে যাচ্ছে ড্রাই ভ্যালি, শুষ্ক উপত্যকা। এবং ওই অনেক সময় কি হয়, এই যে ওপরের যে ফাটলটা তার মধ্যে দিয়ে ওপর থেকে আমরা নিচের নদীটাকেও দেখতে পাই, সেটা হচ্ছে আমাদের কার্স্ট উইন্ডো। এবং এই নিচে গিয়ে যে এই যে বিরাট বড় ক্ষয় হলো এবং প্রচুর দ্রবণ হলো,
তার ফলে কি হয়, নিচের অংশটা একদম ফাঁকা হয়ে যায়, গুহা তৈরি হয়ে যায়, এবং গুহার মধ্যে নানান ধরনের স্ট্যালাকটাইট স্ট্যালাগমাইটস, মানে যে চুন মিশ্রিত জলটা যেটা আসছে সেটা চুইয়ে চুইয়ে মাটিতে পড়ছে, মাটি থেকে যেটা ওপর দিকে উঠছে সেটা স্ট্যালাকটাইট, এবং সেটা স্ট্যালাকটাইট, এবং ওপর থেকে যেটা ঝুলছে সেটা স্ট্যালাগমাইট। উল্টো বললাম কি? না ঠিক না, ঠিকই বলেছি। আচ্ছা একটু এবং supplement এর করুন। সঙ্গে এই গোটা জিনিসটার মধ্যে অনেক ধরনের ভূমিরূপ তৈরি হয়, কোনোটা অনুভূমিকভাবে, কোনোটা তির্যকভাবে, যেমন হেলিকটাইট বলে, বা এই গোটা ব্যাপারটাকে বলা হয় স্পিলিওথাম। আচ্ছা একটু জাস্ট সাপ্লিমেন্ট করে দিচ্ছি খুব সংক্ষেপে, হ্যাঁ স্যার, খুব খুব সংক্ষেপে, মানে জাস্ট বিষয়টা আগের দিন তোমাদের এই জায়গাটাকে আলোচনাও করেছিলাম আমরা, শুধু একটা কথা শুনে রাখো, সেটা হচ্ছে যে স্যার এক্ষুনি বলছিলেন যে লঘু কার্বনিক অ্যাসিড যেটা তৈরি হয় সেটা হচ্ছে সরাসরিভাবে বায়ুর সঙ্গে, যে মানে বায়ুর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে জল মিশ্রিত হতে পারে না। যখনই জল তড়িৎ বিশ্লেষণ ঘটে, সেই জন্য থান্ডারস্টর্ম প্রোন এরিয়ার কথা বলেছিলাম, সেই অঞ্চলে বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইড জলের সাথে বিক্রিয়া করে, সেখান থেকে কার্বনিক অ্যাসিড তৈরি করে, এবং সেই কার্বনিক অ্যাসিড পরবর্তীকালে ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর তার সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম বাইকার্বনেটকে তৈরি করে। বেশ স্যার, আমি এখানে একটা ফোনও নিয়ে নেবো। শ্রেয়সী পাল পশ্চিম মেদিনীপুর থেকে আমাদের জন্য ফোন লাইনে অপেক্ষা করছে। বলো শ্রেয়সী। শ্রেয়সী শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে না, আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। অতএব আমরা এবার মোটামুটি এটা তো বলতেই পারি স্যার যে দ্বাদশ শ্রেণীর যে বিষয় ছিল সেই বিষয়ে কিন্তু যা যা ডাউট ছিল ছাত্রছাত্রীরা ফোন করেছেন, তাদের প্রশ্নের উত্তর কিন্তু স্যারেরা দিয়ে দিয়েছেন। চ্যাপ্টার কিন্তু ইতিমধ্যেই শেষ। আর একবার বরং আমরা দেখিনি যে গোটা বিষয়টা যদি পরীক্ষার হলে যাওয়ার আগে বা শেষ মুহূর্তে একবার যখন তোমরা পড়া ঝালিয়ে নেবে, সেই সময় গোটা বিষয়টা একবার ছবির মাধ্যমে তোমাদের আমরা দেখিয়ে দিই। অর্থাৎ ডায়াগ্রামের মাধ্যমে খুব সহজে কিন্তু গোটা বিষয়টা তোমাদের আয়ত্তে এসে যেতে পারে। এবার আমরা দেখে নেব হোম অ্যাসাইনমেন্ট। প্রথম প্রশ্ন, মুক্ত ও আবদ্ধ অ্যাকুইফারের মধ্যে পার্থক্য লেখো। স্পেলিওথামের বিভিন্ন ভূমিরূপগুলি সচিত্র ও বিবরণ দাও। দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন, চিত্রসহ ভৌমজলের স্তরায়ন ব্যাখ্যা করো। চতুর্থ প্রশ্ন, অ্যাকুইটার্ড, অ্যাকুইক্লুড ও অ্যাকুইফিউজের আদর্শ গঠনকারী উপাদান কি হওয়া উচিত? অর্থাৎ দ্বাদশ শ্রেণীর ভূগোলের কিন্তু অ্যাসাইনমেন্টও তোমরা পেয়ে গেলে। অর্থাৎ আলোচনা কিন্তু আমরা এখানেই শেষ করছি আজকের মতো। তবে আগামীকাল সকাল 10টায় তোমাদের জন্য কি কি বিষয় থাকবে এসে দেখিয়ে দিই। আগামীকাল সকাল 10টায় নবম শ্রেণীর বিষয় থাকবে উর্দু, কাতাত বাই হারমাতুল ক্রাম। এবং দ্বাদশ শ্রেণীর জন্য আগামীকালের বিষয় থাকবে বাংলা, আমার বাংলা গারো পাহাড়ের নিচে ছাতির বদলে হাতি। আগামীকাল কিন্তু আমাদের এই নিয়ে অনুষ্ঠান থাকবে। আর আজ দুপুর 3টায় তোমাদের জন্য তো অনুষ্ঠান রয়েছে। আজকে কি নিয়ে আমরা আলোচনা করব দেখে নাও। দশম শ্রেণীর জন্য আজকের বিষয় ভৌত বিজ্ঞান, বিভিন্ন গ্যাসের প্রকৃতি। দ্বাদশ শ্রেণীর জন্য কেমিস্ট্রি, কেমিক্যাল কাইনেটিক্স। আগামীকালের অনুষ্ঠানের জন্য অবশ্যই তোমরা তো তোমাদের প্রশ্ন পাঠাবে। হোয়াটসঅ্যাপে তোমরা প্রশ্ন পাঠাতে পারো, আমাদের ইমেল করো। দেখে নাও, ছাত্রের নাম প্রথমে লিখবে, নিজেদের নাম লিখবে, ক্লাস লিখবে, বিষয় লিখবে, তারপর স্কুলের নাম এবং জেলার নাম উল্লেখ করতে হবে। এরপর তোমরা আমাদের সরাসরি হোয়াটসঅ্যাপ করতে পারো। আগামীকাল সকাল 10টার অনুষ্ঠানের জন্য আজ দুপুর 1টার মধ্যে তোমাদেরকে হোয়াটসঅ্যাপ পাঠাতে হবে বা ইমেলও পাঠাতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার 9748217201 এবং ইমেল আইডি bsclassroom@2020@gmail.com।
আজকের মতো এই পর্যন্তই। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো এবং এই লকডাউনের মধ্যে যাতে তোমাদের পড়াশোনায় কোনো ছেদ না পড়ে তার জন্যই কিন্তু রাজ্য সরকারের এই প্রচেষ্টা, আমাদের এই উদ্যোগ। ভালো থেকো সকলে, সব খবরের জন্য চোখ থাক শুধুমাত্র বিপি আনন্দে।